প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলাপ অনুষ্ঠানে। আজকে আমাদের আলাপ চ্যানেলে সংযুক্ত হয়েছেন বর্ষিয়ান সাংবাদিক মঈনুদ্দিন নাসের। নাসের সাহেব দীর্ঘদিন যাবত এই নিউ ইয়র্ক প্রবাসী। বাংলাদেশের খ্যাতনামা বিভিন্ন পত্রপত্রিকায় তিনি কাজ করেছেন, প্রেস ক্লাবের সঙ্গেও জড়িত ছিলেন এবং নিউ ইয়র্কেও তিনি বিভিন্ন মানবাধিকার সংস্থা সহ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ফাউন্ডেশন যেটা রয়েছে সেই ফাউন্ডেশনের তিনি সেক্রেটারি এবং তিনি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত। নাসের ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালোই আছে। আপনার মানে এই যে বেশ মোটামুটি ভাবে এখন শরীর স্বাস্থ্য ভালো। হ্যাঁ, আপনাকে ভালোই লাগতেছে। আর আমাদের এই চ্যানেল আলাপ চ্যানেলটি নতুন, আমাদের সেকেন্ড চ্যানেল। আগের চ্যানেলটা হলো রতন তালুকদার লাইভ। তো বলবেন আর মাঝে মাঝে আসবেন। আপনি তো আমার চ্যানেলে আগে একাধিকবার আসছেন, ভবিষ্যতেও আসবেন। এখন থেকে এই আলাপ চ্যানেলেই আপনাদের সঙ্গে আলাপ হবে মাঝে মাঝে। নাসির ভাই, প্রথমেই চলে যায় আলোচনায়। একটি আলোচনা বাংলাদেশে প্রায় খুব ভাইরাল আলোচনা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবেই ভাইরাল, কিন্তু জাতীয় পত্রপত্রিকা বা টেলিভিশনে কিন্তু এতটুকু নিয়ে আলোচনা নেই। যেমন ভারতের যে নতুন নিযুক্ত রাষ্ট্রদূত, যারা হাই কমিশনার, তিনি এসেছেন দীনেশ ত্রিবেদী। তিনি আবার এই ভারত এইবারে এই 55 বছরের ইতিহাসে প্রথম কিন্তু একজন রাজনীতিবিদকে বাংলাদেশের হাই কমিশনার নিয়োগ দিয়েছেন। এর আগে যারা হাই কমিশনার ছিলেন তারা মানে যেটা মানে বলে যেটা পেশাদার কূটনৈতিক হিসাবেই তাদেরকে নিয়োগ দেওয়া হতো। তো এই দীনেশ ত্রিবেদী যে বক্তব্যটি রাখলেন, যে তার বক্তব্যটা এরকম, অনেক কথাই বলছে, কিন্তু বক্তব্যকে যেভাবে পেছানো হচ্ছে, যেমন তিনি বলছেন যে আমাদের 140 কোটি, আপনাদের 20 কোটি মিলে 160 কোটি, আমরা একসঙ্গে যদি কাজ করি, আমরা এক বাতাস এক আকাশ, সে নিচে থাকি, আমাদের আগাতে হবে, একসঙ্গে আগাতে হবে। কি মনে করেন আপনি? আমার তো এই যে বিষয়টা, আপনাকে প্রথমে ধন্যবাদ যে আমাকে আনার জন্য আজকে আলোচনা, এবং নতুন আপনি যে চ্যানেলটা শুরু করেছেন আলাপ, আমি আলাপের চির আয়ু কামনা করি, দীর্ঘ আয়ু। থ্যাংক ইউ। মানে যে এটা ঠিকই থাকুক, এবং মানে আপনার নেতৃত্ব, আপনার উপস্থাপনা এবং এই আলাপ শুনে শুনে অগ্রগতি লাভ করবে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক অচলায়তন, সেই অচলায়তনের ভিত্তিকে আরো বেশি করে মানুষের কাছে সহজবুদ্ধ করে তুলবে। আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আহ, এইটা যে দীনেশ ত্রিবেদী যে কথাটা বলেছে, সেটা অনেকের যে যে যেভাবে আলোচনা হচ্ছে, যেভাবে এটা আলোচনা হওয়ার কথা ছিল না, এটা আলোচনা হওয়া হচ্ছে যদি আজকে, যদি এটা যেমন 1971 সালের পরে যদি কোনো লোক আসতো, কোনো ইন্ডিয়ান আপনার আসতেন, তাহলে উনি এর থেকেও যদি অনেক কিছু বেশি বলতেন, তাহলে সেটা নিয়ে খুব বেশি কথা হতো না। আজকের পরম্পরা যে অবস্থাতে দাঁড়িয়েছে, যে আপনার এই যে দীনেশ ত্রিবেদী যে কথাটা বলছে, সেটা এইভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে যে যেন ভারত বাংলাদেশকে ইয়ে করে ফেলতে চাচ্ছে, যে তার সাথে মিশিয়ে ফেলতে চাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। এইটা আমি এটা বিশ্বাস করি না। কারণ দীনেশ ত্রিবেদী একজন রাজনৈতিক লোক, উনি মন্ত্রী ছিলেন, এবং মানে উনি এখানে আসছেন। আমি সবসময় মনে করি যে পলিটিক্যাল লোক যে কোনো কূটনীতিক বা অন্যান্য যে কোনো লোকের চাইতে অনেক বেশি প্রাজ্ঞ, এবং তারা মানুষের মন নিয়ে কথা বলে, কূটনীতির প্যাঁচ নিয়ে কথা বলে না। তো যে আমি দীনেশ ত্রিবেদীকে মনে করব যে উনি ইচ্ছে করলে একটা ক্লারিফিকেশন দিতেও পারেন কোনো একটা, এটা এমন না যে জরুরি ভাবে দিবে, যে কোনো অনুষ্ঠানে দিতে পারে, যে কোনো সময় উনি করতে পারে, যেটা দিতে পারেন। আর আর যদি নাও দেয়, আমি বলবো না যে বাংলাদেশকে তিনি ভারতের সাথে নিয়ে যেতে চান বা মিশিয়ে ফেলতে চান, সেটাকে আমি ওইভাবে ইন্টারপ্রেট করবো না এই কারণে যে দীনেশ ত্রিবেদী খুব ভালোভাবে জানেন বাংলাদেশ এবং ভারতের যে 55 বছরের ইতিহাস আপনারা টক জাল মিষ্টিতে ভরা। আপনার মানে এটা আমি এভাবে বলবো। কাজেই উনি যে যদি বলেন যে এটা মিশিয়ে ফেলতে চায় বা যদি, সেটা ঠিক না। কারণ
এই বাংলা তিনবার ডিভাইডেড হয়েছে। তিনবার, আপনার 1906 সালে, 1935 সালে এবং 1947 সালে। আপনার তিনবার আপনার এই বাংলাকে নিয়ে আপনার ডিভিশন হয়েছে। এই প্রথমটা কি 1906 না 1905? 1905 বা 1906-তে সেটা হয়েছে, হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি, হ্যাঁ সেটা ঠিকই আছে। 1906 বলা হয় কারণ যে বছর মুসলিম লীগ গঠিত হলো সেই হুম। বছরই ওই বাংলাটা ডিভাইড হয়ে গেছিল। মুসলিম লীগ 1906 সালে গঠিত হয়েছে, সেটা পরিপূর্ণতা পেয়েছে 1906 বা, এবং 1911 সালে সেটা আবার হয়েছে, আবার 1935 সালে এসে ডিভাইড হয়েছে, 1947 সালে এসে ডিভাইড হয়েছে। কাজেই এটা আহ, বাংলাদেশকে যদি একীভূত করতে চাইও সেটা সম্ভবপর না এতদিন পরে এসে। আর একটা হুম। জিনিস হচ্ছে যে এই এই বাংলাদেশের মন মানসিকতা আর পশ্চিম বাংলার মন মানসিকতা কোনো কোনো ক্ষেত্রে খুব বেশি মিল থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেটা মিল নাই। যেমন আজকে আমি তারপরেও বলবো, দীনেশ ত্রিবেদী, তিনি ভারতীয় ভারতীয় রাষ্ট্র হাই কমিশনার, তিনি যদি বলতেন যে আমরা আমাদের মধ্যে যে রিজলভ যেগুলো ইস্যুগুলি আছে, যেমন গঙ্গা ইস্যু, তিস্তা ইস্যু, আমাদের যে করিডোর ইস্যু, এবং মানে সেগুলো নিয়ে আমরা আশা করি যে রাজনৈতিকভাবে এটাকে আমরা মোকাবেলা করব, তাহলে হয়তো মানুষ অনেক বেশি অ্যাকসেপ্টেবল এটা থাকতো। কিন্তু উনি যেভাবে বলেছেন সেটা উনি একটা আমব্রেলা মতো একটা মানে কথা বলেছেন, এটা সেটার নিরিখে যে বাংলাদেশ এবং ভারত, বাংলাদেশ কোন সময় ভারতকে ছাড়া এটা ভারতের সহায়তা ছাড়া অনেক সময় এটা মনে হয় না যে বাংলাদেশ চলতে পারবে, কারণ এটা বাংলাদেশের একটা এমন ভাবে বেষ্টিত ভারত দ্বারা ভৌগোলিক অবস্থানটা। অবস্থানের কারণে ভারত হচ্ছে আমাদের নিত্য সঙ্গী। এবং কাজে আমি আমি বলবো যে দীনেশ ত্রিবেদী, যিনি একজন রাজনৈতিক ব্যক্তি, তার নেতৃত্বে এই যে এগুলো আরো সহজ হবে, আরো মানে অগ্রগতি হবে, এবং বাংলাদেশ ভারত সম্পর্ক আরো মধুর হবে। আমি মনে করি উনি সেটাই বুঝাতে চেয়েছেন, এবং মানে তিনি সেই লক্ষ্যে কাজ করবেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে মনিউদ্দিন স্যার। আপনাকে আমি আরেকটি প্রশ্ন, আরো তিনটা প্রশ্ন করব আপনাকে। তাই একটা প্রশ্ন আমি করতে চাই যে আপনি একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক হলেও রাজনীতির অলিন্দে বা রাজনৈতিক দলের নেতাদের আশপাশে আপনার একটা অবস্থান অনেক আগের থেকে, তারপরে দীর্ঘ সাংবাদিকতার জীবনে। তো এই যে আওয়ামী লীগ এর আজকে বিএনপি যে সাংবিধানিকভাবে মানে যে ইস্যুটা ছিল ডক্টর ইউনূসের, যে মানে এটাকে কি বলে, যে ডক্টর ইউনূস যে নিষেধাজ্ঞাটা জারি করেছিল কার্যক্রম, নিজেদের অ্যাক্টিভিটিসের উপরে অ্যাক্টিভিটি কার্যক্রমটার উপরে, সেটা সেটাকে বিএনপি যেটা করলো তার এর পরিপ্রেক্ষিতে সাংবিধানিকভাবে, এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা, বা এটা কিভাবে আপনার কাছে কি মনে হয়? আওয়ামী লীগ তো ফিরে আসার কোনো ব্যাপার নাই। তার মানে ইউনূস সাহেবের আপনি মানে ল্যাঙ্গুয়েজ গুলি যদি দেখেন, আপনি যে হুম। ভাষাগুলি যেটা, সেটা আপনি বুঝতে পারবেন যে তিনি বলেন নাই যে আওয়ামী লীগ বন্ধ, বা এই এই সরকারের সময়ও যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করছি, সেটা বলা নাই। আওয়ামী লীগের কর্মতৎপরতা তারা নিষিদ্ধ করেছে। বিষয়টা একটু করে থরিবড়ি খাড়া খাড়াবড়ি থোর এই ধরনের একটা বিষয় আছে, বাট আমি মনে করি না যে আওয়ামী লীগকে এভাবে নিষিদ্ধ করে বা করে এটাকে বন্ধ করে রাখা যাবে। কারণ এটা যারা করেছেন তারাও জানেন যে আওয়ামী লীগের কিন্তু 1975 সালে যখন বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো, তখন কিন্তু আওয়ামী লীগের নামকে উচ্চারণ করত। আমি এমনও দেখেছি, আমি মানে তখন আমি সাংবাদিকতাতে ছিলাম না 1975 সালে। তখন আমি বলতে গেলে আমি জেলে ছিলাম বেসিক্যালি ওই সময়, 1975-এ। আপনার অন্য রাজনীতির কারণে, ভিন্ন বাম রাজনীতির কারণে আমি তখনই জেলে ছিলাম। আপনার মানে এরপরে যখন বেরিয়ে আসছি, তখনও দেখেছি যে আপনার আওয়ামী লীগের অনেকেই আওয়ামী লীগের নাম উচ্চারণ করছে না, এবং তারা ইয়েতে আপনার মানে কি বলে আপনার এই যে ওনারা নিষিদ্ধ এলাকায় বা গোপন এলাকায় ওনারা বসবাস করছেন। যতদিন পর্যন্ত না
পিপল জিয়াউর রহমানের পিপলস পিপলস পার্টি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট, ওটা যখন মানে ঘোষণা ইয়ে করা না হলো, হয় নাই, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটিস কোনো কিছু ছিল না। তখন এরপরে যখন জিয়াউর রহমানের যদি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট যেটা উনি অর্ডিন্যান্স করলেন, অর্ডিন্যান্সের পরে তো আওয়ামী লীগ রাতারাতি গড়ে উঠল। এবং তখন কাজেই আওয়ামী লীগ যদি আবার সুযোগ পায় বা আওয়ামী লীগের যে জীবন বাজি রাখা কর্মীরা যদি আপনার মানে আন্দোলন করে পথের মধ্যে বেরিয়ে আসে, তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগের এই যে কেউ স্রোতকে ধরে রাখতে পারবে বা নিষিদ্ধ করে রাখতে পারবে। তবে আপনার এখানে যে রাজনীতিটা আওয়ামী লীগকে নিয়ে করা হচ্ছে, সেই রাজনীতিটা সেই রাজনীতিটাকে আমি খুব বেশি একটা সমর্থন করি না এই কারণে যে রাজনীতি যদি কেউ রাজনৈতিক ভাবে যদি কেউ করে, তার বিচার খারাপ কাজ করে তাহলে তার বিচার হতে পারে, কিন্তু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়ে ওই বিচারকে আপনার মানে বলা যাবে না যে এটা নিরপেক্ষ এবং হ্যাঁ, সেটা তখন এটা প্রশ্ন প্রশ্নবোধক। হ্যাঁ, আমার কথা সেটা হচ্ছে যে বিচার আপনি করতে পারেন, কিন্তু রাজনৈতিক অ্যাক্টিভিটিস এটাকে এটাকে আপনার মানে চালু করাটা হবে গণতন্ত্রের লক্ষ্যে একটা ধাপ এগোনো। আমি মনে করি এই সরকার সেটা অনুধাবন করেন এবং এই সরকার আলটিমেটলি এটা এই দিকে যাবেন। কারণ আওয়ামী লীগের অনেক লোকের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, কথা হয়েছে। ব্যাংককে যারা সুকুম্বিতে অবস্থান করছেন, তাদের এরকম আমি নাম বলতে চাই না, তারা অনেকের সাথে আমার যোগাযোগ আছে। কারণ আপনি মানে নিশ্চয়ই জানেন, জানতে পারেন বা নাও জানতে পারেন, ব্যাংককের আমার আপন বোন এবং তার ফ্যামিলি ইউএস এমবাসিতে কাজ করতেন দীর্ঘদিন ধরে, এবং মানে উনি ব্যাংককে এখনো আছেন এবং তাদের সাথে বহু যোগাযোগ আছে। সেই সুবাদে অনেকের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা কিন্তু আশাবাদী যে বিএনপি সরকার আমলে তাদের অ্যাক্টিভিটিস বেরোবে এবং অনেকেই সেখানে আছেন এখন, ওখান থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা। হ্যাঁ, না ওইটা নাসির ভাই, ওইটা ঠিক আছে, ঠিক আছে, ধরো ভাই, ভেরি গুড, এটা ভালো ইনফরমেশন আপনি দিচ্ছেন। কিন্তু একটা বিষয় হলো যে যে আওয়ামী লীগের বা এই 15 বছর এই যে নির্বাচন পদ্ধতি ধ্বংস, দুর্নীতি, এই সমস্ত নেত্রী দেশ ছাড়া, তারপরে আবার আওয়ামী লীগের হাজার হাজার কর্মী দেশ ছাড়া, মন্ত্রী মিনিস্টার ছাড়া। কিন্তু এই আওয়ামী লীগের এই 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 যে আওয়ামী লীগ আমলের যে সমস্ত কর্মকাণ্ডের জন্য কি আপনি মনে করেন আওয়ামী লীগ নেতাদের জাতির কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত? অফকোর্স, কারণ আপনি মানে দিস ইজ দি ওয়ান অফ দি ব্যারিয়ার্স অ্যাকচুয়ালি আওয়ামী লীগের বেরিয়ে আসার ব্যাপার পিছনে। কারণ এটা সত্য যে 2024 সালের জুলাই মাসে এবং আগস্ট মাসে যে বাংলাদেশের যেটা যে ঘটনা ঘটেছে সেটা অনভিপ্রেত। এটা হওয়ার কথা ছিল না। একটা রাজনৈতিক দলের একটা সরকার ক্ষমতায়, আমি মানে আমি কারো নাম ধরে বলতে চাই না, আওয়ামী লীগ হোক, সেটা যদি বিএনপি হতো, সেটা যদি অন্য কোনো পার্টি হতো, তাহলে সেদিন যেভাবে জুলাই আগস্ট মাসে যেভাবে গুলি চলেছে বাংলাদেশে, সেটা আমি একটা স্বাধীন দেশে সেটা আমি কল্পনা করতে পারি না। পাকিস্তানিরা করেছে, কিল করেছে, এটা বিদেশি শক্তি ছিল, এটা পাকিস্তানিরা ছিল। কিন্তু এটা এখানে তো আমাদের এখানে তো আবার অন্যরা এটাও বলে যে এই জিনিসটা মেটিকুলাসলি যে ডিজাইন করে যেটা করা হয়েছে, এটা কে কাকে মারছে সেটা তো এখন পর্যন্ত তেমন ভাবে শনাক্ত করা হয়নি। না, এইটাই তো, এটা তো বিচার করতে হবে, আপনি ইনভেস্টিগেট করতে হবে তো। আপনার মানে এটা মেটিকুলাস, এটা আমি আপনাকে আরেকটা জিনিস বলি, এটা অনেকেই এটা শব্দটা উচ্চারণ করে যে মেটিকুলাস শব্দটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউসেজ। এটা ব্যবহারিক ভাবে এই মেটিকুলাস হচ্ছে যত্ন সহকারে, যত্ন না, কিন্তু সহকারে। এটা তো ডক্টর ইউনূস জাতিসংঘে গ্লোবাল ইনিশিয়েটিভ ফাউন্ডেশন যেটা, সেখানে যে মাহফুজ আলমকে যখন পরিচয় করে দেয়, তখন তো ডক্টর ইউনূস নিজেই বলল যে সেই হলো আমাদের এই মেটিকুলাসলি ডিজাইনের মাস্টার মাইন্ড। না, সেটা উনি ওই ওই প্রেক্ষাপটে হয়তো সেটা ইউসেজ ঠিক ছিল, কিন্তু যখন আমরা বলি মেটিকুলাস এটা একজনকে ব্লেম করা হচ্ছে, এটা প্রি প্ল্যান বলা যায় এটাকে। দ্যাটস রাইট, হ্যাঁ, সেটা ঠিক আছে, প্রি প্ল্যান। এটা প্রি প্ল্যান বলা যায়, এটাকে বলা যায়, কিন্তু মেটিকুলাস শব্দটা এটা ইউসেজটা ঠিক না। যতটুকু আমি ইংরেজি সাহিত্যের আমি ছাত্র না, বাট ইংরেজি বিষয়ে আমি যে সাংবাদিকতা করেছি, আপনি তো ইংরেজিতে একজন ভালো পারদর্শী। অল্প আমি মানে
ইংরেজি জার্নালিজমে, সেটা আমার মনে হয় না যে মেটিকুলাস শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট, বাট স্টিল হোয়াট এভার ইট ইজ, মেটিকুলাস ডিজাইন যেটা বলা হচ্ছে, বা এটা বহুল আলোচিত এখন সেটা, হ্যাঁ। বহুল আলোচিত, বাট ইট ইজ রং ইউসেজ। এটা যদি অন্য কোনো ইংলিশ বলে যে, অনেক সময় জিজ্ঞেস করেন হোয়াট ইজ মেটিকুলাস ডিজাইন, বিকজ দে ক্যানট রিলেট দি মেটিকুলাস উইথ দ্য প্রি প্ল্যান, অর দে ক্যানট রিলেট, তারা মেটিকুলাস উইথ দ্য আদার যে ইয়ে আছে সেটার সাথে তারা আদার কনোটেশনস আছে, সেগুলোর সাথে তারা ইয়ে করতে পারে না, এক করে দেখতে পারে না, একটা সমস্যা আছে। আচ্ছা, যে জিনিসটা আপনি মানে যেটা বলছেন যে এটা এটা বলা হচ্ছে যে কে কারে মারছে, কে কারে ইয়ে করেছে, সেটা ইয়ে না। এইটুকু যখন আমাদের আমি নাম বলতে চাই না, আমাদের আওয়ামী লীগের নেতৃত্বের কেউ কেউ যখন ডিকটেশন দেয় যে তাদেরকে ব্যবস্থা নিতে বলেছে, তাদেরকে ইয়ে করতে বলেছে, সেগুলো তো প্রমাণিত হয় যে কারা করেছে, কিভাবে করেছে। এটা তো অন্য কোনো কারোর স্বর শোনা যায় না, যার স্বর শোনা গেছে সেটা তো পরিষ্কার। এটা মানে কাজে এটা আপনার মানে যদি নাও হয় বা নাও করে থাকেন, তাহলেও কিন্তু মাপ চাওয়া উচিত যারা সেদিন ক্ষমতায় ছিল, যে তারা রক্ষা করতে ব্যর্থ হয়েছে 1500 লোকের বা 1600 লোকের। ওইটা মেক সেন্স, হ্যাঁ, তারা রক্ষা করতে, এই রোগগুলিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, সেটাই বলি আমি। তাহলে তো তাদেরকে ক্ষমা চাওয়া উচিত। আপনি মানে আপনার এই ক্ষমা চাওয়াতে কোনো দোষ নাই, কোনো কিছু নাই। আমি বলবো না যে জামাত ইসলাম এখনো যেভাবে বলে যদি দোষ করে থাকি, যদি আমি কোনো ক্ষতি করে থাকি, যদি মুক্তিযুদ্ধের সময় আমরা ভুল করে থাকি, এইরকম এবং এখানে জামাতে বললো ইয়ে ডক্টর শফিকুর রহমান সাহেব যে আমরা 47 থেকে তারা মানে 47 কথা কেউ তাকে বলে নাই, তার 71-এর কথা বলা হচ্ছে। এটা খুব চালাকি করলেও কোন সময় যদি যখন সময় আসবে, মানুষ কিন্তু এটাকে বলবে যে এটা আপনি চালাকি করেছেন। চালাকি করার কোনো দরকার নাই, যে আমি 1971 সালে ভুল করেছিলেন কিনা। আর আমি অবাক লাগে, বাংলাদেশের কোন সাংবাদিক সরাসরি উনাকে জিজ্ঞেস করে নাই যে আপনি একটাই প্রশ্ন তুললে 1971 সালে, whether did you do commit any mistake, আপনি কি 1971 সালে কোনো মিস্টেক করেছিলেন আপনারা, আপনি কি হ্যাঁ ইয়েস অর নো জবাব দেন, সেটাই জবাব। কিন্তু আমি বুঝতে পারি না যে এখানে বহু কৃতিত্ববান সাংবাদিক আছেন যারা বিখ্যাত, তাদের যাদের নাম শুনলে অনেকে হাঁটু ভেঙে পড়ে যায়, সেরকম সাংবাদিকও তাকে এই কথাটা জিজ্ঞেস করে না। আমি জামাত ইসলামের দোষ দিচ্ছি না, বাট এটা চালাকি করার কোনো প্রয়োজন নাই এখানে। আওয়ামী লীগ যেভাবে চালাকি করতে চাচ্ছে যে 2024 সালে আমরা মানে ফিল করি নাই, সে ওইরকম চালাকি জামাত ইসলামও করছে। সেটা সেটা আমি আমার কাছে একটা আশ্চর্য মনে হয় যে 1500 লোকের নিহত হওয়া এবং 4000 লোকের 2000 লোকের পঙ্গু হওয়া এবং চোখ হারানো, এইগুলো কি খেলা? এগুলো কি মানুষের খেলা? এগুলি কি রাজনীতি? অদ্ভুত ব্যাপার। আর আমি আওয়ামী লীগের রাজনীতিক অ্যাক্টিভিটিস এর আমি আশা করি যে তারা শুরু করবে, কিন্তু তার আগে তাদের এগুলো নিয়েও তাদের বক্তব্য থাকা উচিত। এটা পরিষ্কার পরিচ্ছন্ন বক্তব্য থাকা উচিত, পরিষ্কার। কিন্তু নাসির সাহেব, আমি আরেকটা আপনি কি মনে করেন, জিনিস আমি স্মরণ করে দিতে চাই। আপনার ইন্দিরা গান্ধী যখন 1974 সালে যখন ইমার্জেন্সি করেছে, ইমার্জেন্সির পরে তাকে যখন বিচারের কাঠগড়ায় তুলেছিল, প্রত্যেক জনসভায় গিয়ে সেই ইন্দিরা গান্ধী করজোরে হাত মাপ চাইছে। সেখানে কি ইন্দিরা গান্ধী ছোট হয়ে গেছে? তার ইন্দিরা গান্ধী আবার ক্ষমতায় আসছিল মাত্র 18 মাস। আমি একটা পরিষ্কার করে বলতে চাই, শেখ হাসিনা আনটিল আনলেস ক্ষমা না চাওয়া পর্যন্ত সে বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না। দিস ইজ মাই কমেন্ট। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগ টিকবে, আওয়ামী লীগ চলবে, শেখ হাসিনার কিন্তু রাজনীতি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা এই প্রসঙ্গে আপনাকে উনি ক্ষমা না চান, ওইটা তো আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, ভেরি গুড, আপনার আনসারটা খুব ভালো, আমি আপনার সঙ্গে একমত এই ব্যাপারে। কিন্তু আওয়ামী লীগের মানে এই যে শেখ হাসিনা তো এখন দলটাকেও কি নতুন, আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগের একটা মানে একটা নতুন কমিটি হওয়া দরকার, যে বিহাইন্ড দ্য সিন শেখ হাসিনা রইল, কিন্তু মানে মানে এটা কি বলে রিফাইন্ড আওয়ামী লীগ, যারা সত্যিকারের মানে সৎ দেশপ্রেমিক আওয়ামী লীগ, তাদেরকে দিয়ে দলটাকে পুনর্গঠিত করা উচিত কিনা?
সেটা সেটা অবশ্যই, যদি আওয়ামী লীগ, আমি তো বলেছি আওয়ামী লীগকে কিন্তু যারা ওই সময় ছিল 2024 সালে যারা আওয়ামী লীগ করেছে বা যারা বিভিন্নভাবে ইয়ে করেছে, তারা তাদের উম, পরিবর্তন করবে কিনা বা তারা নিজেরা পরিবর্তিত হয়ে আসবে কিনা সেটা তাদের ব্যাপার। আমি আমি কিন্তু, তবে আমি একটা জিনিস বলতে পারি যে এখানে, যে আওয়ামী লীগের রাজনীতি করা এটা সম্পূর্ণরূপে এটা বন্ধ করা এটা সম্ভবপর হবে না। আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, সেটা পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে হয়তো জন্ম নেবে, অথবা এটা নতুন করে নতুন ম্যানিফেস্টো নিয়ে, ইশতেহার নিয়ে আওয়ামী লীগ আবার উত্থিত হবে। যেমন করে 1975 সালের পর জোহরা তাজউদ্দিন এবং আব্দুল মালিক উকিল আওয়ামী লীগকে নতুন ভাবে তৈরি করছিল। কারণ ওই সময় জোহরা তাজউদ্দিন এবং আব্দুল মালিক উকিল আওয়ামী লীগকে নতুন করে জন্ম দিয়েছিল। কারণ সেই সময় আওয়ামী লীগের কোনো অস্তিত্ব ছিল না। সেই সময় আওয়ামী লীগ বাকশালে বিলীন হয়ে গিয়েছিল। কাজেই বাকশাল এর পরিবর্তে ওনারা যেভাবে আওয়ামী লীগকে নতুন করে, নতুন ধাঁচে, নতুন ইশতেহার নিয়ে আওয়ামী লীগকে মাঠের সামনে নিয়ে আসছিল, সেই রকম কেউ হয়তো নতুন ভাবে আসবে, অথবা পুরনো যারা ছিল তারা নিজেদেরকে সংশোধন করে তারা হলেও মাঠে নিয়ে আসবে। কারণ আওয়ামী লীগের একটা জনসমর্থন আছে, মানুষ আছে আওয়ামী লীগের পিছনে, এবং আওয়ামী লীগ দীর্ঘদিনের একটা সবচেয়ে বড় পুরাতন পার্টি বাংলাদেশে। এবং মানে আমার এগুলোর বিষয়ে হয়তো আলটিমেটলি আওয়ামী লীগ আবার পুনরুত্থান হবে। কিন্তু এর আগে অনেক কিছু আওয়ামী লীগ সম্পর্কে মানুষের যে ভীত, সন্ত্রস্ত মনোভাব, সেটাকে ইয়ে করতে হবে, দূর করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাইনুদ্দিন নাসের। আরেকটা সর্বশেষ প্রশ্ন আপনাকে করব। প্রিয় দর্শক, আপনারা নিউ ইয়র্ক থেকে ইউটিউব চ্যানেল আলাপ দেখছেন, সঙ্গে রয়েছেন বর্ষিয়ান প্রবীণ সাংবাদিক মাইনুদ্দিন নাসের। নাসের ভাই, লাস্ট প্রশ্ন এটা আর কি, বিএনপি ক্ষমতায় এলো 3 মাস 90 দিন হলো, 90 দিনের কয়েকদিন উপরে। আপনি বিএনপির 3 মাসের শাসন বা তারেক রহমান, তার তার যে পারফরমেন্স এজ এ প্রাইম মিনিস্টার, আপনাকে কেমন লাগে? আপনি খুব সংক্ষেপে এটা বলবেন। আমি, দিস ইজ ট্রু যে 3 মাসে এটা কোনো কিছু করার ইয়ে নাই, বাট বাট মর্নিং শুজ দ্য ডে। মানে শুরুতে যেটা ভালো হচ্ছে না, খারাপ হচ্ছে, সেটা আমি মনে করি যে তারেক রহমান যেভাবে উনি নিজেকে গুটিয়ে রাখছেন, এবং মানে যেভাবে উনি অন্যদের হাতে নিজের কথা বলার অধিকার দিয়ে দিচ্ছেন, যেমন সালাউদ্দিন সাহেবকে যেভাবে উনি একচ্ছত্র ভাবে উনি সমস্ত কিছু চালানোর ব্যবস্থা, ইতিমধ্যেই সেখানে ফাটল সৃষ্টি হয়েছে। যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী আর সালাউদ্দিন সাহেবের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে, এবং এইগুলি যদি অঙ্কুরে বিনাশ করতে না পারে, তাহলে বিএনপির ভবিষ্যৎ আরো অন্ধকার হয়ে যাবে। তো হ্যাঁ, কিন্তু আমি একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হলো যে খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, এটা তো সর্বজন স্বীকৃত। কিন্তু তারেক রহমানের যে এই 3 মাসের যে শাসন আমরা যেটা দেখছি, যে তারেক রহমান কেন জানি কিসে নত জানু, একটা আপুসকামিতা, মানে এটা কি আপনি লক্ষ্য করেছেন কিনা? আমাকে তারেক জিয়ার সাথে আমার কথা হয়েছে 17 বছর আগে। তারেক জিয়া সম্পর্কে আমি খুব কমই জানি, এবং কিন্তু তারেক জিয়ার বক্তব্যগুলি আমি মাঝে মাঝে শুনেছি, এই করে শুনেছি। আমার মনে হচ্ছে যে তারেক জিয়াকে স্টাডি করার সুযোগ নেওয়া উচিত। তিনি যে বাংলা বিশ্বের রাজনীতি বর্তমানে অনেক বেশি ইন্টারডিপেন্ডেন্স, এবং মানে তাদের ইন্টারলিঙ্ক, এগুলো আপনার মানে তারেক জিয়াকে আপনার ইয়ে করা উচিত। আমার মনে হয় যে এটাকে আরো রপ্ত করা উচিত, এবং লেখাপড়া বিকল্প নাই। এই যে আপনার মানে সেটা নিয়ে স্টাডি করতে হবে, স্টাডি করে উনাকে ই করতে হবে। আপনি যে প্রশ্নটা তুলেছেন যে উনি ইয়ে উনি যদি, যেমন বেগম জিয়া তো ইন্টারমিডিয়েট পাস ছিলেন, তারিক জিয়া নিজেকে ইন্টারমিডিয়েট পাস দাবি করেছেন। আমি মানে যে এটা মনে করি যে হয়তো তিনি তাই, উনি মিথ্যা কথা বলেন না, উনি সত্যি কথা বলেছেন। কিন্তু বেগম জিয়ার যে কমন সেন্স ছিল, সেই কমন সেন্স সাধারণত অন্য অনেকেই সেই কমন সেন্স পায় না। সেটা এটা গড গিফটেড বলা যায়, যে এটা মানে ওনার কমন সেন্স। তারিক জিয়াকে আমি যদি বেগম জিয়ার গড গিফটেড কমন সেন্সের অধিকারী কিনা এই প্রশ্ন যদি বলতে হয়, আমি বলতে পারবো না, কারণ এখনো বলার সময় আসে নাই। তবে উনার উচিত
ওনার যে সমস্ত প্রশ্নের জবাব ওনার নিজেকে দেওয়া উচিত, সেই সমস্ত প্রশ্নের জবাব দিতে অন্য কারো কাছের উপর যাতে নির্ভর না করেন। উনি সমস্ত কিছু সবকিছু অন্যজনের উপর নির্ভরশীল হয়ে আমি ভালো থাকলাম, সেটা হয় নাই। আমি আমি বলি, যদি কোনো রাজনীতি কোনো দলের পতনের পর সেই দলের পলিটিশিয়ানরাই আপনার মানে জেলে গেছে, কিন্তু ব্যুরোক্রেটরা জেলে যায়নি, তারিক জিয়ার এই কথাটা মনে রাখা উচিত এবং তিনি রেসপন্সিবল হবেন। ফাঁসি হয়েছে শেখ হাসিনার, অন্য কেউ কারো কিছু হয় নাই। তারিক জিয়াকে আপনার মানে সেই জিনিসগুলো বোঝা উচিত যে আমাকে আমার দায়িত্ব নিতে হবে এবং তাকেই তার দায়িত্ব নিয়ে এবং অন্যান্যদেরকে চালাতে হবে। সালাউদ্দিন কাদের সাহেবকে বিশ্বাস করার কোনো কারণ নাই, কারণ উনি যে লোক ব্যাংক লুট করেছে সেই লোকের পক্ষে ফফর দালালি করেন। কাজেই আমি মনে করি সেই ফফর দালালি বন্ধ করা উচিত এবং এই রেসপন্সিবিলিটি তারিক জিয়াকে নেওয়া উচিত বলে আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে মনিরুদ্দিন নাসের আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে অন্য কোনো ইস্যু নিয়ে আবার আপনার সঙ্গে কথা বলবো। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।